ক্লাস 12 আজকে আমরা 4 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। এতে 9টা প্রশ্ন থাকে 3 নম্বরের। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে পি প্রকৃতির অর্ধপরিবাহী কাকে বলে। ডাইরেক্ট প্রশ্ন সব বইতে পাওয়া যাবে, জাস্ট একটু বলে দিচ্ছি সংজ্ঞাটা। কোন বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ত্রিযোজী মৌল যদি অপদ্রব্য হিসেবে মেশানো যায় তাহলে যে অর্ধপরিবাহী পাওয়া যায় তাকে বলে পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে কাকে বলছি আমরা? কোন বিশুদ্ধ অর্ধপরিবাহী ত্রিযোজী মৌল অপদ্রব্য হিসাবে মিশিয়ে যে অর্ধপরিবাহী পাওয়া যায় সেটাকেই বলে পি টাইপ অর্ধপরিবাহী। আচ্ছা, এক্ষেত্রে যেটা করা হয় যে চতুর্যোজী অর্ধপরিবাহীর সঙ্গে অ্যালুমিনিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, সিলিকন এই ধরনের মৌলগুলো মেশানো হয়। নেক্সট প্রশ্ন, একটা অঙ্ক আছে, তাতে বলা আছে যে একটা ঘনকাকার একক কোষের প্রতি কৌণিক বিন্দুতে এক্স পরমাণু এবং পৃষ্ঠ কেন্দ্রগুলিতে ওয়াই পরমাণু বর্তমান। তাহলে কোষটা হচ্ছে ঘনকাকার একক কোষ। কি কি বলা আছে প্রথমে বলছি। এর কটা কর্নার আছে? কর্নার যে কোনো ঘনকাকার একক কোষে কর্নার হচ্ছে 8টা। তো কর্নারে যে মৌলটা আছে সেটা হচ্ছে এক্স, কর্নারের মৌল এক্স। এবং আরেকটা যেটা বলা আছে যে দুটো কর্নারে নেই, তাহলে আমরা কি দেখতে পাবো? টোটাল নাম্বার অফ atoms in 6 corners, x atoms in 6 corners। 6 corners কেন বললাম? কারণ দুটো কর্নারে নেই, দুটো কর্নারে এক্স পরমাণুটা নেই, 8টা কর্নার আছে। তাহলে কি হয়ে যাবে? 6 into 1/8, এটাকে কাটাকুটি করলে পাবো 3/4 হলো। এবার টোটাল নাম্বার অফ ওয়াই অ্যাটমস, এগুলো আছে ফেসে। কটা ফেস আছে? 6টা ফেস আছে। তাহলে 6 ফেস সেন্টার্স কত হয়ে যাবে? 6 ফেস সেন্টার্স হয়ে যাবে 6 into 1/2 equal to 3। তাহলে x is to y পরমাণুর যে শেয়ার সেটা কি হয়ে যাবে? 3/4 is to 3। এটা করলে পাবো 1/4 is to 1। এখান থেকে পাচ্ছি 1 is to 4। তার মানে যে সংকেতটা কি হয়ে যাবে? x আছে একটা, y আছে 4টে, তাহলে সংকেত হয়ে যাবে x y 4। ঠিক আছে? এর সাথে একটা অথবা আছে, কোন ধরনের নন স্টোইচিওমেট্রিক ত্রুটির ফলে অতিরিক্ত লিথিয়াম পরমাণুর উপস্থিতিতে লিথিয়াম ক্লোরাইডের কেলাস গোলাপি বর্ণ ধারণ করে। এটা হয়ে যাবে মেটাল এক্সেস ডিফেক্ট। এটা হয়ে যাবে, বোর্ডটা মুছতে হবে। মেটাল এক্সেস ডিফেক্ট, আধিক্যজনিত ত্রুটি। ধাতব আধিক্যজনিত ত্রুটি বা মেটাল এক্সেস ডিফেক্ট, এই কারণে লিথিয়ামের কেলাস গোলাপি বর্ণ ধারণ করে। এর সাথে একটা অঙ্ক আছে, একটা ধাতুর
পারমাণবিক ভর 50 গ্রাম পার মোল এবং ধাতুটি দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস বিসি গঠন করে। ধাতুটির ঘনত্ব 5.96 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ধাতুটির একক কোষের আয়তন নির্ণয় করো, অ্যাভোগাড্রো সংখ্যার মান দেওয়া আছে। আচ্ছা, এক্ষেত্রে ফর্মুলা লেখা থেকে প্রতিটা ক্ষেত্রে পার্ট মার্কিং আছে, তো ফর্মুলা লেখা থেকে শুরু করে যেটুকু আমরা সঠিক করতে পারবো সেটুকুর জন্য নম্বর পেয়ে যাব। তো আমাকে এখানে যে সূত্রটা কাজে লাগাতে হচ্ছে সেটা রো ইকুয়াল টু জেড এম এ কিউব এন। প্রশ্নে কি কি বলে দেওয়া আছে, এই কিউবটা আমাকে বার করতে হবে, একক কোষের আয়তন কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। এরপর আমি দেখব কি কি বলা আছে, যেহেতু বিসিসি তাই z ইকুয়াল টু 2, m ইকুয়াল টু কত বলা আছে, m ইকুয়াল টু বলা আছে 50 গ্রাম পার মোল। আচ্ছা, রো ইকুয়াল টু বলা আছে 5.96 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর এন এ বলা আছে, এন এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা ইকুয়াল টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মোল ইনভার্স। এটাও প্রশ্নে দেওয়া আছে, কিন্তু এটা ক্লাস 9 থেকে আমরা এই মানটা জানি, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 93, এই 10 টু দি পাওয়ার 23। এবার আমি এই সমীকরণে সব বসাবো, a কিউব ইকুয়াল টু, তাহলে কি হয়ে যাবে জেড এম রো এন এ। এই মানগুলো সব বসাবো, এখানে সব মান দেওয়া আছে। বসালে আমি যেটা পাবো সেটা হচ্ছে 27.86 ইন্টু 10 টু দি পাওয়ার -24 সেন্টিমিটার কিউব। একক অবশ্যই লিখতে হবে, একক না লিখলে হাফ নম্বর কাটা যাবে। ঠিক আছে, 4-এর 1 নম্বর এবং তার অথবা এই দুটো প্রশ্ন আমাদের হয়ে গেল। 4-এর বিতে আছে ভ্যান টক গুণক কি, আরেকটা অঙ্ক আছে। ভ্যান টক গুণকও হচ্ছে একটা ডাইরেক্ট প্রশ্ন, সেটা সবখানি আমরা পেয়ে যাব। ভ্যান টক গুণক কি, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘু দ্রবণের পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্মের মান ও তাত্ত্বিক সংখ্যাগত ধর্মের মানের অনুপাতকে ভ্যান টক গুণক বলে বা ভ্যান টক ফ্যাক্টর বলে। ভ্যান টক ফ্যাক্টরকে আমরা আই দিয়ে প্রকাশ করি, আই ইকুয়াল টু তাহলে কি হয়ে যাবে, পরীক্ষালব্ধ সংখ্যাগত মান, সংখ্যাগত ধর্মের মান ডিভাইডেড বাই তাত্ত্বিক সংখ্যাগত ধর্মের মান। এটা হলো ভ্যান টক গুণক। এর সাথে একটা অঙ্ক আছে, 300 K তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 36 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে, এমন দ্রবণের অভিস্রবণ চাপের মান 4.98 বার। যদি একই তাপমাত্রায় দ্রবণটির অভিস্রবণ চাপের মান 1.52 বার হয় তবে দ্রবণটির মোলার গাঢ়ত্ব কত? গ্লুকোজের আণবিক ভর দেওয়া আছে। তো এক্ষেত্রে পাই ইকুয়াল টু CRT, এই সূত্রটাই আমার কাজে লাগবে। এবার এখানে কি কি বলা আছে, বলা আছে যে দুটো অভিস্রবণ, একটা পাই 1 ইকুয়াল টু C1RT। এক্ষেত্রে যেগুলো বলা আছে, পাই 1 ইকুয়াল টু বলা আছে 4.98 বার, C1 ইকুয়াল টু বলা আছে
18 না 36/180 এটা করলে আমি পাবো 0.2 C1 এটা, অভিস্রবণ চাপের মান এটা, আর এবং টি বলা আছে 300 কে, আর এর মান বার এককে চাই, যেটা আমি জানি না। অনেকে যেটা করেছে সেটা হচ্ছে যে প্রথম সমীকরণ থেকেই পেয়ে গেছে, একটা সমীকরণ থেকেই তার মোলার গাঢ়ত্ব বার করতে পেরে গেছে। আচ্ছা, এবার তাহলে আমার এক্ষেত্রে যেটা কাজে লাগবে, দ্বিতীয় একটা সমীকরণ আছে। এই দুটো সমীকরণ কাজে লাগার উদ্দেশ্যই হচ্ছে, যেহেতু আমি আর এর এককটা জানি না, আর এর একক জানলে আমার একটা ইনফরমেশন দিয়ে হয়ে যাবে, আরেকটা ইনফরমেশন কাজেই লাগবে। এবার আমরা যে 0.082 এককটা ব্যবহার করি, ওটা লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান, সেটা কিন্তু বার এককে আর এর মান নয়। দুটো খুব কাছাকাছি হবে, সেই জন্য এই প্রসেসটা করাই ভালো। তো এক্ষেত্রে আমি বসালে কি পাচ্ছি, 4.98 ইকুয়াল টু 0.2 RT, এটা পেলাম একটা সমীকরণ। আরেকটা সমীকরণে বলা আছে π2 ইকুয়াল টু C2 RT, আমাকে C2টাই নির্ণয় করতে বলা আছে। এক্ষেত্রে পাই মান আমি কি বসাবো, 1.52, C2 আমি জানি না, RT। ঠিক আছে, অনেকে যেটা করেছো যে এখানে 300 বসিয়েছো, এখানে আর এর মান 0.082 বসিয়েছো, দিয়ে এই ইনফরমেশন কোনোই কাজে লাগেনি, অঙ্ক হয়ে গেছে। কিন্তু আমরা এখানে যেটা করব, যেহেতু 0.082 কেন বসাতে পারছি না, কারণ লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান, এখানে চাপগুলো বলে দিয়েছি কিন্তু বার এককে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দ্বিতীয় সমীকরণটা আমি পেলাম এইটা। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমি যদি ভাগ করি, তাহলে কি পাচ্ছি, 4.98 বাই 1.52 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, C1 এর মান বের করা হয়ে গেছে, 0.2 RT বাই C2 RT। এভাবে দেখো RT কেটে গেল, RT কেটে গেল, আমার আর এর মান বার এককে কিন্তু দরকার হলো না। তাহলে C2 ইকুয়াল টু আমি কি পেলাম, 0.2 ইন্টু 1.52 বাই 4.98। এটা করলে আমি কি পাচ্ছি, এটা করলে আমি পাচ্ছি 0.061 মোলার। ইউনিটটা অবশ্যই লিখবে, ইউনিট না লিখলে হাফ নম্বর কাটা যাবে। তাহলে এটা হয়ে গেল বি, হয়ে গেল বি এর কোনো অথবা নেই। এবার সি এর প্রশ্নটা, দ্রবণের লঘুতার সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায় কেন? লঘুতার সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায় কেন, এটা একটা 1 নম্বরের প্রশ্ন, এর সাথে একটা অঙ্ক আছে। তো প্রথমে এই উত্তরটা আমরা লিখবো, এটা সি এর 1, লঘুতার সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায় তার কারণ হচ্ছে দ্রবণে লঘুতার সঙ্গে আয়নের সংখ্যাও, লঘুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাথে আয়নের সংখ্যা হ্রাস পায়। তাহলে একটা দ্রবণ লঘু করছি, তার মানে কি, তার মধ্যে আয়নের সংখ্যাও হ্রাস পাচ্ছে। কে তড়িৎ পরিবহন করে? আয়ন তড়িৎ পরিবহন করে। আয়নের সংখ্যা কমে যাচ্ছে, তাই আপেক্ষিক পরিবাহিতাও কমে যাচ্ছে। এবার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, নিম্নলিখিত কোষ বিক্রিয়াটি সংঘটিত হয় যে গ্যালভানীয় কোষে, সেটিকে প্রকাশ করো এবং কোষটির তড়িৎ চালক বল গণনা করো। আচ্ছা, এক্ষেত্রে প্রথমে আমাকে কোষটাকে লিখতে হবে। কোষটা লেখার জন্য, সেল কনস্ট্রাক্ট করার জন্য 1 নম্বর আছে Mg2+, তার গাঢ়ত্ব বলে দেওয়া আছে 0.130 মোলার। ঠিক আছে, এর সাথে Ag+, এর গাঢ়ত্ব বলা আছে
0.0001 মোলার Ag, Mg Mg2 প্লাস Ag প্লাস Ag, এই হলো আমার কোষটা। এবার আমাকে গণনা করার জন্য যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে E ইকুয়াল টু E0 সেল, এর মানটা প্রশ্নে বলে দেওয়া আছে, মাইনাস 0.059/2, 2 কি করে এই Mg2 প্লাস, Mg থেকে Mg2 প্লাস এবং Ag প্লাস থেকে Ag, এই কনভার্সনে দুটো ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, তাই 2 লগ ওপরে Mg2 প্লাস বাই Ag প্লাস এর স্কয়ার, এই হলো আমার সূত্র। এবার আমি Mg2 প্লাস এর জায়গায় বসাবো এটা এবং Ag প্লাস এর জায়গায় বসাবো এইটা। নেক্সট স্টেপ, E0 সেল বলে দেওয়া আছে 3.17 ভোল্ট, মাইনাস তাহলে হয়ে যাবে 0.059/2 লগ, এটা আছে 0.001, আরেকটা 0.1 এর স্কয়ার, এটা হচ্ছে 0.013, না এই জিরোটা নেই, 0 এই। এবার আমি যেটা পাবো ক্যালকুলেটরে করে দেখে নেবে, সেটা হচ্ছে 2.96 ভোল্ট। এই একক লিখবে, এককের জন্য হাফ নম্বর আছে। কেমিস্ট্রির প্রশ্ন ভালো করে দেখলে বুঝতে পারবে যে প্রচুর হাফ নম্বর আছে, হাফ 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 জুড়ে জুড়ে 70। আচ্ছা, যদিও পরীক্ষার প্যাটার্ন পাল্টাচ্ছে, সেমিস্টার সিস্টেম সম্পর্কিত তথ্য আমি তোমাদেরকে দিয়ে দেব। আচ্ছা, এরপর তো এই অঙ্কটা হয়ে গেল। সি এর একটা অথবা আছে, সিতে আছে 1 মোল MnO4 কে Mn2 প্লাসে বিজারিত করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ কত? MnO4 থেকে Mn2 প্লাসে যেতে আমার তড়িৎ কত লাগবে? প্রশ্নটা তাহলে MnO4 থেকে Mn2 প্লাসে আমি যাব, আমার কত তড়িৎ লাগবে? এক্ষেত্রে কি করব আমি? এক্ষেত্রে এখানে Mn আছে +7, এটা +2, তাহলে কতগুলো ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে? 5টা ইলেকট্রন। তো আমি এইভাবে লিখতে পারি MnO4 +5e ইকুয়াল টু Mn2 প্লাস, এটা লিখতে পারি। এটা লিখলে হাফ নম্বর পাওয়া যেতে পারে। আর একটা আমি জানি, এইভাবে যদি লিখি MnO4 এর তুল্যাঙ্ক ভার কত? m/5। তাহলে এক তুল্যাঙ্ক ভারে তড়িৎ পরিবহন করতে লাগে 1 ফ্যারাডে। তো m/5 এর জন্য তাহলে কত লাগবে? q ইকুয়াল টু হয়ে যাবে 5f। এটা লিখলেও আমি হাফ নম্বর পেয়ে যাব, মানে এটা লিখলে হাফ পাবো, এটা লিখলে হাফ পাবো। বাকি লিখতে পারি 5 × 96500 কুলম্ব, এটা লিখতে পারি। ফ্যারাডেকে আমি কুলম্বে কনভার্ট করলাম। কুলম্বের আরেকটা অ্যাকিউরেট মান আছে, সেটা লিখলেও হতে পারে। কি লিখতে পারি? 5 × 96496 কুলম্ব। তাহলে এই জন্য আমি 1 নম্বর পাবো। এর পরের প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণে 3 অ্যাম্পিয়ার তড়িৎ 15 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কত গ্রাম কপার ধাতু জমা হবে? আচ্ছা, কপারের পারমাণবিক ভরও বলে দিয়েছে। এক্ষেত্রে আমার যে ফর্মুলা কাজে লাগবে সেটা হলো Q ইকুয়াল টু CT। কিউটা প্রথমে বার করে নেব। কিউ কত আছে? 3 × 15 × 7। এটা করলে আমি পাবো 2700 কুলম্ব। ঠিক আছে, এরপরে Cu2 এর সাথে Cu2 + 2e ইকুয়াল টু Cu।
ডাব্লিউ ইকুয়াল টু যে সূত্র আমি জানি ই ইন্টু কিউ বাই এফ। ডাব্লিউ আমাকে বার করতে বলেছে, ই হচ্ছে কপারের তড়িৎ রাসায়নিক কপারের তুল্যাঙ্ক ভার, কিউ হচ্ছে তড়িতের পরিমাণ, আর এফ ফ্যারাডে 1 ফ্যারাডে। তো আমি এবার বসালে যেগুলো পাচ্ছি, তুল্যাঙ্ক ভার দেওয়া আছে 63.5 2700 নির্ণয় করেছি এখানে। আচ্ছা 2 ইন্টু 96500, এটা করলে আমি পাবো 889 গ্রাম। আচ্ছা এখানে কেউ যদি বা মানে এখানে বা লিখলে কনফিউশন হতে পারে, এই এফ এর ভ্যালু কেউ যদি আগের মতন বসাও 96496 তাহলেও হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইউনিট বসাবে, ইউনিট বসাতে ভুলে গেলে নম্বর কমে যাবে। এরপরে লোহা নিষ্কাশনে মারুত চুল্লি ব্যবহৃত হয় কিন্তু জিঙ্ক নিষ্কাশনে হয় না কেন? লোহা নিষ্কাশনে মারুত চুল্লি ব্যবহার হয়, জিঙ্ক নিষ্কাশনে হয় না, কারণ জিঙ্কের যে মেল্টিং পয়েন্ট আছে সেটা মারুত চুল্লিতে যে উষ্ণতা, মারুত চুল্লিতে অনেক হাই টেম্পারেচার লাগে, অনেক বেশি উষ্ণতা থাকে, তো সেই উষ্ণতায় জিঙ্ক বাষ্পে পরিণত হয়, এবং জিঙ্ক যখন বাষ্পে পরিণত হয় সেই বাষ্প অবস্থা থেকে বা বাষ্পীয় জিঙ্ক থেকে জিঙ্ক কালেকশন করা খুব মুশকিল। এটাই উত্তর 1 নম্বরের জন্য। তাহলে কি লিখবে? একটা নির্দিষ্ট তাপমাত্রায় জিঙ্ক নিষ্কাশন করা হয়। মারুত চুল্লি বা ব্লাস্ট ফার্নেস উচ্চ তাপমাত্রায় জিঙ্ক বাষ্পে পরিণত হয়। জিঙ্কের বয়লিং পয়েন্ট হচ্ছে 907 ডিগ্রি সেন্টিগ্রেড। জিঙ্কের বয়লিং পয়েন্ট 907 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে বাষ্পে পরিণত হয়। জিঙ্ক বাষ্প থেকে জিঙ্ক সংগ্রহ করা খুব কঠিন। 1 নম্বর। এখানে 3টে প্রশ্ন আছে। এর পরের প্রশ্নটা হচ্ছে রূপা নিষ্কাশনে বা সিলভার নিষ্কাশনে NaCN এর ভূমিকা। তাহলে NaCN সিলভার নিষ্কাশনে NaCN কমপ্লেক্সিং এজেন্ট আর লিচিং এজেন্টের কাজ করে। NaCN কমপ্লেক্সিং এজেন্ট এবং লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। NaCN কি করে? রূপার সাথে সিলভারের সাথে কম্বাইন করে একটা জটিল যৌগ তৈরি করে, যেটা দ্রবণীয়, দ্রাব্য জটিল যৌগ তৈরি করে। Ag+ ও Cn- কি করে? দ্রাব্য জটিল যৌগ। দ্রাব্য জটিল যৌগ তৈরি করে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, সিলভার সালফাইড এর সাথে NaCN হবে কি NaAgCN2, এটা উৎপন্ন হবে। এটা হচ্ছে যে দ্রাব্য জটিল যৌগ, সেটা সলিউবল কমপ্লেক্স। এর থেকেই যৌগ আমরা সিলভার নিষ্কাশন করার সময় আমরা এই যৌগটা ব্যবহার করি। আচ্ছা, সাথে কি উৎপন্ন হয়? সাথে উৎপন্ন হয় Na2S। ঠিক আছে, তো এই প্রশ্নটা অবশ্য আউট অফ সিলেবাস ছিল, কাজে এটা অ্যাটেম্প্ট করলেই নম্বর ছিল। তো কেউ যদি এরকম করে 4D, এটা D তে ছিল, 4D2
এটুকু লিখলেই অ্যাওয়ার্ড মার্কস পেয়ে যাবে। আচ্ছা, এরপরে প্রশ্ন যে ক্রায়োলাইটের ভূমিকা কি? অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইটের ভূমিকা, এটাকে ব্যালেন্স করে দিই, 4 এখানে 2। আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইটের ভূমিকা কি? একটা হচ্ছে ক্রায়োলাইট তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়িয়ে দেয় ইলেকট্রোলাইটের। আরেকটা কি? আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের বয়লিং পয়েন্টকে 2050 থেকে 900 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে নিয়ে আসে। 900 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি যখন বয়লিং পয়েন্টকে নামাতে পারছি, আমার খরচ অনেক কমে যাচ্ছে, অন্যান্য অনেক অসুবিধাও কমে যাচ্ছে। তাহলে ক্রায়োলাইটের প্রধান ভূমিকা কি? বয়লিং পয়েন্টকে কোথায় নিয়ে আসছি? 2050 থেকে নিয়ে আসছি আমি 900 থেকে 1000-এর মধ্যে। এটা আমি আর লিখছি না। পরের প্রশ্ন আছে কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণগুলি লেখো এবং থার্মিট মিশ্রণ কি? তো এই ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে যে ব্যালেন্স সহ সমীকরণগুলোকে লিখতে হবে, ব্যালেন্স না করলে হাফ নম্বর কাটা যাবে। সমীকরণগুলো লিখে দিচ্ছি, যে কোনো বইতে পেয়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু বেশ ভালো প্রশ্ন ছিল, তোমরা যখন পড়বে ব্যালেন্স সহ মুখস্থ করে নেবে। 3O2 FeS প্লাস 3O2 হয়ে গেল 2FeO প্লাস 2SO2 একটা সমীকরণ। নেক্সট সমীকরণ FeO তার সাথে SiO2 মিলে হয়ে গেল FeSiO3। নেক্সট প্রশ্ন আছে, এই নেক্সট সমীকরণ Cu2S প্লাস 3O2 ইকুয়াল টু 2Cu2O প্লাস 2SO2, এই হলো। এরপর আছে এই Cu2O এবং এই Cu2S, 2Cu2O প্লাস Cu2S ইকুয়াল টু হয়ে যাবে 6Cu প্লাস SO2। তো এই চারটে সমীকরণ ব্যালেন্স সহ লেখার জন্য 2 নম্বর আছে, ব্যালেন্স না করতে পারলে হাফ নম্বর কাটা যাবে। আচ্ছা, এরপর আছে থার্মিট মিশ্রণ কি? 3 ভাগ 3 parts of Fe2O3 তার সঙ্গে 1 part অ্যালুমিনিয়াম পাউডার, এটাকে বলা হচ্ছে থার্মিট মিক্সচার। তাহলে এই প্রশ্নটা কিন্তু সহজ প্রশ্ন, এটা কঠিন প্রশ্ন না। এরপরে ইতে আছে নিচের সমীকরণটি সম্পূর্ণ করো। প্রশ্নে দেওয়া আছে KMnO4 তাতে 513 কেলভিন দিয়েছি, দিয়ে কি হলো বলতে হবে। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে K2MnO4 প্লাস MnO2 প্লাস O2, ঠিক আছে। তো KMnO4, K2MnO4, MnO2 প্লাস O2, এটা ব্যালেন্স করব, না হলে হাফ নম্বর কাটা যাবে। জাস্ট এখানে 2 লাগালেই হয়ে যাবে। এটা 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বলেছে যে NaCl কে পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় H2SO4 সহ উত্তপ্ত করলে যে লাল রঙের বাষ্প পাওয়া যাবে সেটা কি? মানে NaCl এটা ক্রোমিল ক্লোরাইড পেস্ট, আমরা প্র্যাকটিক্যালেও করে থাকি। পটাশিয়াম NaCl এর সাথে পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় H2SO4, গাঢ় H2SO4 এর এক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটার জন্য সমীকরণ চাই, আমি বোঝার জন্য লিখছি। গাঢ় H2SO4 মেশালে কি উৎপন্ন হবে? CrO2 Cl2 প্লাস KHSO4 প্লাস NaHSO4 প্লাস H2O। খুব ইম্পর্টেন্ট সমীকরণ যেহেতু, তাই ব্যালেন্স সহ মুখস্থ করে নেবে। আরেকটা প্রশ্নে যেটা চেয়েছে যে এই যে গ্যাসটা উৎপন্ন হলো
এর সংকেত এবং নাম। সমীকরণ লেখার কথা চাইনি, যেহেতু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাই আমি সমীকরণ লিখলাম। এর সংকেত হচ্ছে CrO2Cl2, এর নাম ক্রোমিল ক্লোরাইড। ক্রোমিল ক্লোরাইড, শুধু এইটুকু লিখলেও নম্বর পাওয়া যাবে। মানে এই নাম লেখার জন্য হাফ নম্বর, সংকেত লেখার জন্য হাফ নম্বর। সমীকরণটা ব্যালেন্স করে দিচ্ছি। 4NaCl, K2Cr2O7, গাঢ় H2SO4 6, আচ্ছা CrO2Cl2 2, 2KHSO4, 2NaHSO4, 3H2O। এই হলো দ্বিতীয় প্রশ্ন। এর পরের প্রশ্নটা আছে, অ্যাক্টিনাইড সংকোচনের মান ল্যান্থেনাইড সংকোচনের তুলনায় বেশি কেন? তার কারণ হচ্ছে ল্যান্থেনয়েডের ক্ষেত্রে আছে 4f ইলেকট্রন, অ্যাক্টিনয়েডের ক্ষেত্রে 5f ইলেকট্রন। এবার 5f ইলেকট্রনের যে শিল্ডিং পাওয়ার বা আবরণী ক্ষমতা সেটা 4f ইলেকট্রনের তুলনায় কম। এইটুকু লিখলেই হয়ে যাবে। কি লিখবো আমরা তাহলে? পোর শিল্ডিং পাওয়ার অফ 5f ইলেকট্রনস দেন 4f ইলেকট্রনস। 5f হচ্ছে অ্যাক্টিনয়েডের, 4f হচ্ছে ল্যান্থেনয়েড। তাহলে আবরণী ক্ষমতা 4f ইলেকট্রনের কম হওয়ার, 4f এর তুলনায় 5f এর কম হওয়ার জন্য অ্যাক্টিনাইড সংকোচনের মান ল্যান্থেনাইড সংকোচনের তুলনায় বেশি। আচ্ছা, এরপর যেটা দিয়েছে সেটা হচ্ছে নিম্নলিখিত প্রধান জৈব বিক্রিয়াজাত পদার্থগুলিকে শনাক্ত করো। কোশ্চেন নাম্বার 4 এর এফ এর 1। এতে কি বলা আছে? এক্স এ আছে CH3, CH2, CH2Cl প্লাস NaI। এতে আমি দিচ্ছি অ্যাসিটোন তাপ, এতে আমি দিলাম অ্যাসিটোন আর তাপ। দিলে কি হবে? এই আইটা এখানে ঢুকে যাবে, তাহলে প্রোডাক্ট হয়ে যাবে CH3, CH2, CH2I। এই Cl এর জায়গায় I ঢুকে গেল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল A। এবার Y তে কি আছে? Y তে আছে CH2, এতে আমি দিচ্ছি HBr পারঅক্সাইড। ডবল বন্ডে HBr পারঅক্সাইড দিয়ে অ্যাডিশন হবে অ্যান্টি মার্কানিকফ রুল অনুযায়ী। তার মানে এই ডবল বন্ডটা উঠে যাবে, হাইড্রোজেনটা ঢুকবে এখানে, বিআরটা ঢুকবে এখানে। তাহলে আমার প্রোডাক্ট কি হয়ে যাবে? CH2CH, এখানে একটা হাইড্রোজেন ঢুকলো তাই CH2 হলো। CH2 ডবল বন্ড উঠে গেল, সেই জন্য সিঙ্গেল বন্ড হলো CH2। এবার ঢুকে গেল Br। ঠিক আছে, এটা হয়ে গেল B। এবার CH3COOAg প্লাস Br2 কি করেছি আমি? পাতন CCl4। এটা হুন্সডিকার রিঅ্যাকশন, এতে কার্বন সংখ্যা কমানোর জন্য আমরা ব্যবহার করি। তো কি হয়ে যাবে? এই CH3 এর সঙ্গে একটা Br জুড়ে যাবে, তাহলে আমি এই প্রোডাক্ট যেটা পাবো CH3Br হলো। এটা হয়ে গেল C। এরপরে আছে Z। Z এ আছে বেনজিন রিং, এখানে আছে CH2OH, এখানে আছে OH, দিয়েছি আমি HCl ডেল্টা। কি উৎপন্ন হবে? এই Clটা এখানে ঢুকে যাবে আর যা আছে সেম থাকবে। তাহলে কি উৎপন্ন হবে? CH2Cl, এখানে হয়ে যাবে OH। এটা হলো D।
4F1 হয়ে গেল। এবার 2তে আছে যে আমরা থায়োনিল ক্লোরাইড কেন ব্যবহার করি অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করার জন্য। তার হ্যালাইড না, ক্লোরাইড প্রস্তুত করার জন্য। ক্লোরাইড প্রস্তুত করার জন্য আমরা কেন থায়োনিল ক্লোরাইড ব্যবহার করি, তার কারণ হচ্ছে এটা একটা অ্যালকোহল ROH, থায়োনিল ক্লোরাইড SOCl2 যোগ করলে এটা SOCl2 যোগ করলে কি হবে, RCl পাবো, আর পাবো SO2 যেটা গ্যাস, আরেকটা পাবো HCl সেটাও গ্যাস। তাহলে কি হবে, এখানে যে দুটো বাই প্রোডাক্ট পেলাম সেই দুটো গ্যাসই, তার ফলে এই ক্লোরাইডটাকে সংগ্রহ করা আমার পক্ষে খুব সহজ হয়ে যাবে। এটাই উত্তর। তো এর জন্য আমাকে সমীকরণ লিখতে হবে। আর কি লিখবো, যে বাই প্রোডাক্ট দুটো পেলাম সেই দুটোই গ্যাসীয়, তার ফলে অ্যালকিল ক্লোরাইডকে আলাদা করার কোনো সমস্যা থাকছে না, খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন আছে, কিউমিন থেকে ফেনল কি করে আমরা যাব। 4G কোশ্চেন নাম্বার সবাই ঠিকঠাক দেবে। 4G এর 1, কিউমিন থেকে ফেনল 4G এর 1। কিউমিনের সংকেত কি, এটা হচ্ছে কিউমিন CH3CH3। কিউমিনে আমি দেব ArO2, ঠিক আছে, হয়ে যায়। এখানে দুটো অক্সিজেন ঢুকে পারক্সাইড হবে CH3 এটুকু পার্ট যেমন ছিল তেমনই থাকলো, এখানে অক্সিজেনটা ঢুকলো, ঠিক আছে। এরপরে আমি কি দেব, H3O+ বা ডাইলিউট অ্যাসিড দিলে আমার হয়ে যাবে ফেনল। ঠিক আছে, এটা হচ্ছে কিউমিন থেকে ফেনল, এর জন্য 1 নম্বর। পরের প্রশ্নটা আছে যে লুকাস বিকারকের সাহায্যে আমি কি করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করতে পারবো। এক্ষেত্রে কিন্তু বলা নেই যে সমীকরণ লেখো, কিন্তু প্রশ্নে তোমরা এটা মাথায় রাখবে, মানে 9-10 এর থেকেই এটা আমি বলতে থাকি যে যে ক্ষেত্রে সমীকরণ লেখার সুযোগ থাকবে, আমি জানি সমীকরণটা, অবশ্যই সমীকরণ লিখবো। তো এই ক্ষেত্রে বলা নেই কিন্তু যে তুমি লুকাস বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করো, সমীকরণ লেখো, কথাটা বলা নেই, কিন্তু সমীকরণ না লিখলে নম্বরটা কাটা যাবে। আচ্ছা, তাহলে আমি কি করব, লুকাস বিকারক হচ্ছে কনসেন্ট্রেট HCl আর অনার্দ্র ZnCl2 বা অ্যানহাইড্রাস ZnCl2। প্রথমে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল লিখছি, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এতে আমি দিচ্ছি কনসেন্ট্রেটেড HCl আর অ্যানহাইড্রাস ZnCl2, এটা হচ্ছে লুকাস বিকারক। এতে কি হবে, কোনো বিক্রিয়া হবে না, নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া হবে না। এটা রুম টেম্পারেচারে 1 ডিগ্রি অ্যালকোহল, রুম টেম্পারেচার। ওয়ান ডিগ্রি অ্যালকোহল রুম টেম্পারেচারে যদি কনসেন্ট্রেট HCl আর অ্যানহাইড্রাস ZnCl2 দেওয়া যায়, কোনো বিক্রিয়া হবে না। আচ্ছা, এবার 2 ডিগ্রি অ্যালকোহল R2CHOH, সেম রিএজেন্ট আমি দিই, যদি R2CHCl উৎপন্ন হবে প্লাস জল হবে, এটা হবে 5 মিনিট পরে, ঠিক আছে। আর R3COH, এতে এই সেম রিএজেন্ট দিচ্ছি, উৎপন্ন হবে R3CCl প্লাস H2O, সাথে সাথে উৎপন্ন হবে, সাথে সাথে, ঠিক আছে, সাথে সাথে বিক্রিয়া হবে। এই হয়ে গেল।
এরপরে জিতে একটা অথবা আছে, রাইমার টিম্যান বিক্রিয়া লিখতে হবে। রাইমার টিম্যান বিক্রিয়ার এক্সাম্পল লিখতে হবে। তাহলে আমি কি লিখবো, ফেনল নিলাম, তাতে আমি কি দেব, অ্যালকোহলীয় KOH আর ক্লোরোফর্ম CHCl3। ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় KOH দিলে উৎপন্ন হবে স্যালিসালডিহাইড। এটা হলো রাইমার টিম্যান রিঅ্যাকশন। হয়ে গেল। নেক্সট প্রশ্নে বলা আছে, একটা রিঅ্যাকশন দেওয়া আছে, বলছে যে রিঅ্যাকশনটা আমি লিখছি, C2H5ONA প্লাস CH3CH3CH3Cl এর সাথে বলেছে যে এই রিঅ্যাকশনটা দিয়ে কি আমরা এটা পাবো, এটা হচ্ছে উইলিয়ামসনের ইথার সংশ্লেষণের বিক্রিয়া। রিয়েজেন্ট দেওয়া নেই যদিও। এখানে টারশিয়ারি ক্লোরাইড নিয়েছি আর সোডিয়াম ইথক্সাইড নিয়েছি, নিয়ে এটাকে আমরা পাবো, তো এটা আমরা পাবো না। তাহলে টারশিয়ারি বিউটাইল ইথার প্রস্তুতির ক্ষেত্রে এই বিক্রিয়াটা উপযুক্ত নয়। ঠিক আছে, এটা ওরা বলেই দিয়েছে। তো এই বিক্রিয়াটা উপযুক্ত নয় এটা বলে দিয়েছে। তারপরে যে প্রশ্নটা করেছে যে এই বিক্রিয়ার প্রধান বিক্রিয়াজাত পদার্থ কি। তো প্রধান বিক্রিয়াজাত পদার্থ যেটা হয়ে যাবে, এখান থেকে Cl বেরিয়ে যাবে, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এখানে একটা ডবল বন্ড হয়ে যাবে। তাহলে প্রোডাক্টটা হয়ে যাবে CH3, এটা থেকে গেল, এই Cl বেরিয়ে যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এখানে ডবল বন্ড হয়ে যাবে। এটা হলো প্রধান প্রোডাক্ট একটা, হলো এই রিঅ্যাকশনে। এবার যেটা প্রশ্নটা করেছে যে টারশিয়ারি বিউটাইল ইথার প্রস্তুতির একটি উপযুক্ত বিক্রিয়া লেখো। উপযুক্ত বিক্রিয়া কি হয়ে যাবে, উপযুক্ত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা লিখবো সেটা, এক্ষেত্রে এইখানটা আমরা দেব ONA আর এইখানটা আমরা দেব Cl। তাহলে এই বিক্রিয়াটা না হয়ে উপরে যে বিক্রিয়াটা আমরা লিখেছি সেই বিক্রিয়াটা হবে। তাহলে হয়ে যাবে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল ইথাইল ইথার, এটা আমরা প্রস্তুত করতে পারব। এর পরের বিক্রিয়াটা H, কোশ্চেন নাম্বার 8। কেউ বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো, তাহলে আমি ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার সব ঠিকঠাক দেবে। 4H এর 1, তাতে আছে যেটা বেনজিন রিং আছে, C ডবল বন্ড O NH। এখানে প্রোডাক্ট আমাকে রিয়েজেন্ট লিখতে হবে, তারপর কি উৎপন্ন হয়েছে সেটা আছে। N-K+। তাহলে আমাকে কি দিতে হবে, এখানে A লেখা আছে, A হয়ে যাবে অ্যালকোহলীয় KOH। অ্যালকোহলীয় KOH দিলে এই হাইড্রোজেনটা চলে যাবে, এখানে N-K- হয়ে যাবে। এর পরেরটা আছে B, উৎপন্ন যেটা হয়েছে সেটা হচ্ছে C ডবল বন্ড O N C2H5। তাহলে এই Kটাকে সরিয়ে C2H5 বানাতে গেলে আমাকে কি দিতে হবে, এখানে দিতে হবে
C2H5X, X মানে Cl Br I, যা কিছু হতে পারে, ঠিক আছে, দিলাম। নেক্সট আছে সি, এখান থেকে সি যাচ্ছি, সিতে কি হচ্ছে, COONA, COONA। তো সিতে আমি কি দেব, সিতে আমি দেব জলীয় NaOH, অ্যাকুয়াস NaOH আমি দেব। আচ্ছা, এরপরে এখান থেকে এই COOH বানাবো, তাতে আমি কি দেব, H3O+ বা ডাইলিউট অ্যাসিড, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4H2, মিথাইলামিন ডাইমিথাইলামিন একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করতে হবে। তাহলে মিথাইলামিন হচ্ছে প্রাইমারি অ্যামিন CH3NH2, ডাইমিথাইলামিন তা এইটা হয়ে যাবে CH3CH3NH। তো আমি যদি কার্বিল অ্যামিন বিক্রিয়া নিই, আমাকে এই রকমের প্রশ্নগুলোতে, মানে একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করো, এই ধরনের প্রশ্নগুলোতে যে রাসায়নিক বিক্রিয়াটা আমি চুজ করব সেটাতে কোনো ভিজিবল চেঞ্জ থাকতে হবে, হয় কালার চেঞ্জ হবে, নয় কোনো গন্ধের পরিবর্তন হবে। তো আমরা যে বিক্রিয়াটা নিচ্ছি সেটা কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়ায় মিথাইলামিন সাড়া দেবে, কিন্তু ডাইমিথাইলামিন সাড়া দেবে না, কোনো বিক্রিয়া হবে না। তাহলে এখানে আমি লিখব কোনো বিক্রিয়া হবে না। আচ্ছা, এক্ষেত্রে সমীকরণটা লিখছি, CH3NH2 প্রাইমারি অ্যামিন প্লাস আমার এখানে যেটা লাগে সেটা হচ্ছে ক্লোরোফর্ম CHCl3, আর লাগবে KOH, অ্যালকোহলীয় KOH। প্রাইমারি অ্যামিনের সাথে ক্লোরোফর্ম অ্যালকোহলীয় KOH এর বিক্রিয়ায় খুব দুর্গন্ধযুক্ত কার্বিল অ্যামিন গ্যাস উৎপন্ন হয়, ইকুয়াল টু কি হবে, CH3NC প্লাস KCl প্লাস H2O, ব্যালেন্স করছি 3 3 3। তাহলে কার্বিল অ্যামিন বিক্রিয়া, আরো অনেক বিক্রিয়া দেখতে পারো। কার্বিল অ্যামিন বিক্রিয়াতে আমি মিথাইল অ্যামিনের ক্ষেত্রে দুর্গন্ধযুক্ত কার্বিল অ্যামিন পাবো, আর ডাইমিথাইল অ্যামিন কিন্তু এই বিক্রিয়ায় সাড়া দেয় না। 50% ইথানল দ্রবণে দ্রবীভূত নাইট্রোবেনজিনকে জিঙ্ক চূর্ণ ও অ্যামোনিয়াম ক্লোরাইড সহ উত্তপ্ত করা হলো। নাইট্রোবেনজিন কি দেব আমি, এতে আছে 50% ইথানল, C2H5OH, অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ডাস্ট। উৎপন্ন কি হবে, NaOH। 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে একটা ছক করা আছে, সেটা হচ্ছে C7H7ON, এতে দিতে হবে Br2 প্লাস KOH, উৎপন্ন হলো C6H5NH2, এতে দিচ্ছি আমি CHCl3 প্লাস NaOH অ্যালকোহলীয়, উৎপন্ন হলো D, এটা হচ্ছে A। এবার এতে আমি দিচ্ছি
NaNO2 প্লাস HCl 273 কেলভিন, উৎপন্ন হচ্ছে বি থেকে আমি যাচ্ছি ফেনল দিচ্ছি আর মাইনাস OH মাইনাস দিচ্ছি, উৎপন্ন হচ্ছে সি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি আছে C6H5NH2, কোথা থেকে পাচ্ছি Br2KOH দিয়ে এখান থেকে। তার মানে আমরা যেটা জানি এটা হচ্ছে হফম্যানের ডিগ্রেডেশন, Br2KOH দিলে সিওটা চলে যায়, তাহলে এই এ যৌগটার সংকেত কি হয়ে যাবে, এই যৌগটার সংকেত হয়ে যাবে CONH2 বেনজামাইড, এটা এই যৌগটা। Br2KOH দিলে এই সিওটা চলে গিয়ে এটা অ্যানিলিন পেলাম। এবার এটা একটা প্রাইমারি অ্যামিন, একটু আগেই যে বিক্রিয়াটার আলোচনা করেছি কার্বিলামিন বিক্রিয়া, CHCl3 দিয়েছি আর অ্যালকোহলীয় NaOH দিয়েছি, তাহলে এখানে ডি যেটা পাবো সেটা কার্বিলামিন হবে। কি হবে, NH2টা পরিণত হবে NC তে, এটা হয়ে গেল ডি। এবার C6H5NH2 তে NaNO2 HCl দিচ্ছি, তাতে কি হচ্ছে, তাতে হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড N2 প্লাস Cl মাইনাস, এটা পেলাম। এবার তাতে দিচ্ছি ফেনল, ফেনল দিলে যেটা পাবো সেটা হচ্ছে N ডবল বন্ড N বেনজিন রিং, এই এখানে OH, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে এটা H হয়ে গেল। এরপরে আইতে আছে প্রোটিনের মনোমারের নাম কি, প্রোটিনের মনোমারের নাম অ্যামাইনো অ্যাসিড। আইতে আরো দুটো প্রশ্ন আছে, তার জন্য বোর্ড মুছতে হবে। পেপটাইড বন্ধন কি, পেপটাইড বন্ধন হচ্ছে পরপর দুটো অ্যামাইনো অ্যাসিড যে বন্ধনের সাথে যুক্ত হয় সেটাকে বলে পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড কিভাবে তৈরি হয়, যেমন একটা অ্যামাইনো অ্যাসিডের একদিকে থাকে NH2 আর একদিকে থাকে COOH, এখানে আরো কিছু আছে। তো এখানে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের OH CO NH2, এবার এই CO এবং এখান থেকে একটা হাইড্রোজেন একটা OH মিলে জল বেরিয়ে যায় এবং এই NHCO এই বন্ডটা তৈরি হয়ে দুটো অ্যামাইনো অ্যাসিড জুড়ে যায়, এটাকে বলে পেপটাইড বন্ড। এবার এর পরের পার্টেই দিয়েছে যে গ্লাইঅ্যালাপ ডাইপেপটাইড বন্ধনের গঠন দেখা, তো আমাদেরকে সেম টাইপের এগোতে হবে গ্লাইঅ্যালাপ পেপটাইড বন্ধন। এপাশে আমি লিখছি গ্লাইসিন NH2 CH2 C ডবল বন্ড O OH, এটা গ্লাইসিন। এরপর এখানে থাকছে NH, এটা অ্যালানিন গ্লাইসিন। আচ্ছা, এখান থেকে OH বেরিয়ে গেল, তাহলে আমি পেলাম H2N CH2 C ডবল বন্ড O NH CH CH3 C ডবল OH, এটা হচ্ছে গ্লাইঅ্যালাপ পেপটাইড বন্ড। আমি যদি এটা নাও দেখাই, ডাইরেক্ট এটা দেখাই, তাতেও নম্বর পেয়ে যাবো। তো চারের প্রশ্নগুলো আমরা আলোচনা করে নিলাম 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার। আমাদের বাকি থাকলো 5-এর প্রশ্নগুলো, নেক্সট ক্লাসে আমরা 5-এর প্রশ্ন আলোচনা করব।